সরাসরি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই বিষয়ে গবেষণা ঠিক সেভাবে এখন পর্যন্ত করা হয়নি। আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, এই গত গত 53 বছর তো মূলত এই দুটি দলই শাসন করেছে, আর সেনাবাহিনীর শাসন নয় দূরেই রাখলাম। তো আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের সরকার তারা দুর্নীতি মুক্ত থাকতে পেরেছে? এটা এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই বিষয়ে গবেষণা ঠিক সেভাবে এখন পর্যন্ত করা হয়নি। গবেষণা নাই বা করি, আপনি ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার ট্যাক্স মওকুফ করেছেন, তিনি কোন রকম ট্রায়াল ছাড়া তার মামলা থেকে খালাস পেয়েছেন, রাইট? তিনি একটার পর একটা তার কি বুঝলাম না, কি 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 হয়েছে? তিনি ডক্টর ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, এখন যদি আমরা ধরি সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের পদের বাইরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন সর্বোচ্চ ব্যক্তি। তিনি ধরেন, আপনি বলছিলেন যে গবেষণা করতে হবে, হ্যাঁ, তো আমরা খুব সোজা সাপটা যেটি আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ট্যাক্স মওকুফ করেছেন, তিনি মামলা থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন, তিনি অনেকগুলো প্রতিষ্ঠান নিজের নামে বা নিজের প্রতিষ্ঠানের নামে আপনাকে আমি যেভাবে চিনেছি, আপনি বলেছেন 3 বার টিআইবির পুরস্কার পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিকতা, কিন্তু এখনকার ন্যারেটিভটা কিন্তু তার সাথে যায় না। আপনি যেভাবে বলছেন, আপনি যে দৃষ্টান্তগুলো দিচ্ছেন সেগুলোকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই মামলা থেকে তিনি খালাস নিয়েছেন, এই কথাটা, এই ন্যারেটিভটা ঠিক কিনা আমি জানি না। এইগুলো একটা আদালতের প্রক্রিয়া, যেভাবেই হোক সেটা হয়েছে, আমি কিন্তু তার পক্ষে বিপক্ষে বলছি না। এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, স্বার্থের দ্বন্দ্ব বিষয়টা থাকতেই পারে, শুধু আপনি যেটা বলছেন সেটা নয়, এর বাইরেও হয়তো অনেক কিছু প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটেছে। ব্যক্তি ইউনূস পাশাপাশি তার সরকারের মেয়াদে অনেক 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 বিষয় নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গবেষণা নির্ভর তথ্য না থাকলেও যে গণমাধ্যমে প্রকাশিত এবং অন্যভাবে ইতিমধ্যে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে যেটা বলা যায়, সেটা হচ্ছে যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা সরকার পরিচালিত হচ্ছে সেটা বলা যাবে না। কারণ হচ্ছে যে আমার যে মূল জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের যে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আমলাতন্ত্র এবং তার সাথে রাজনৈতিক প্রেক্ষিত, এই সবকিছুকে কেন্দ্র করে যে দুর্নীতি সহায়ক পরিবেশ, একটা প্রাতিষ্ঠানিকতা সৃষ্টি হয়েছে, সেটি আমরা যদি আশা করি যে চট করে কয়েক মাসের সরকারের মাধ্যমে সরকার ক্ষমতায় বসে বলো যে দূর করে ফেলবে, সরিয়ে ফেলবে, সেটা কিন্তু সময়। আমি আপনাকে একটি দৃষ্টান্ত দেই। আমরা দীর্ঘদিন যাবৎ সংস্কার কথাটাই বলছি, আমি আপনাকে সংস্কারের একটা দৃষ্টান্ত আপনাকে দেই, সেটা হচ্ছে যে আমাদের স্থাপন করতে পারতেন, তাহলে না ব্যাপকভাবে না আমি ভালো দৃষ্টান্ত দিতে চাচ্ছি না, সরকারের পক্ষে না। আমি দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি আপনি 10 মাসে অবশ্যই নিরসন করতে পারবেন না, এটি যে কোনো বোকাও বুঝতে পারে, রাইট? কিন্তু অ্যাটলিস্ট সর্বোচ্চ পর্যায় থেকে আমার যে ন্যাক আছে, আমি যে সত্যি একদম রিলিজিয়াসলি আমি চেষ্টা করছি যে দুর্নীতি মুক্ত হোক, সেটি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদেরকে মধ্যে যদি প্র্যাকটিসটা আমরা দেখতাম, তাহলে আমরা অন্তত আশ্বস্ত হতে পারতাম যে তৃণমূলে বা অন্যান্য ধরেন এই উপদেষ্টার বাবা কিভাবে দুর্নীতি করছে সেগুলি হয়তো আমরা এখনই নির্মূল করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট শীর্ষ পর্যায়ে যে কজন আছেন তারা যদি দুর্নীতিমুক্ত থাকতে পারতেন, তাহলে মানুষ এটি বিশ্বাস করতে পারতো, নয় কি? না, নিশ্চয়ই। তবে দুর্নীতি মুক্ত কেউই থাকতে পারেন না, এটাও কিন্তু আমি বলতে পারবো না। আর দুর্নীতি কেউ ব্যক্তি হিসাবে কারো দুর্নীতির অনুসন্ধান তদন্ত আমরা করিনি, কাজে সেই বিষয়ে আপনি তো আমাকে আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনাকে আমি একটা দৃষ্টান্ত দিই, কি অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে, পরবর্তীতে সংশোধন করেছে। আমি বলছি আপনাকে একটি সিম্পল দৃষ্টান্ত। আপনি জানেন, যেহেতু এই বিষয়টি নিয়ে আপনারও কাজের কিছুটা হলেও সংশ্লিষ্টতা আছে, আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কালো টাকা বৈধতা দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করা হয়, ঠিক আছে, প্রতি বছর বাজেট করা হয়। আমরা দীর্ঘদিন যাবৎ চেয়ে আসছি এটা বাতিল করতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সে আমাদের কথা শুনে নাই, বাজেটে কালো টাকা বৈধতার সুযোগটা রেখেছিল। আমরা আবার জোরালোভাবে প্রস্তাব করেছি। আমি এই জন্য বলছি যে আসলে সত্যিকার অর্থেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে, এমনকি দুর্নীতি বিরোধী অঙ্গীকার নিয়ে ক্ষমতায় বসলেই একটা সরকার দুর্নীতি মুক্ত সরকার হয়ে যাবে, সেটার কিন্তু দৃষ্টান্ত আমরা পেলাম না। এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে, আমাদের নাগরিক সমাজের চাপের মুখে, বিশেষ করে টিআইবির
চাপের মুখে কিন্তু তারা শেষ পর্যন্ত এটা থেকে গতকাল যে সিদ্ধান্তটা মানে বাজেটটা অনুমোদন কি বলে যে অর্ডিন্যান্স হিসেবে পাশ হয়েছে, সেখানে কিন্তু শেষ পর্যন্ত ওই কালো টাকা বৈধতার সুযোগটা রহিত করা হয়েছে। তারপর আমি বলবো যে এটা কিন্তু সমাধান হয়ে গেছে সেটা না, তার কারণ হচ্ছে আর এর ফাঁক ফোঁকরে কিন্তু আমলাতন্ত্রের মাধ্যমে কিন্তু এই সুযোগগুলো এখনো নেওয়ার সম্ভাবনা থেকে গেছে। কাজেই আমার মূল কথাটা হলো যে একটা যেখানে দুর্নীতি মোটামুটি সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবারের সূচকের প্রকাশের সময় বাংলাদেশকে এমন শ্রেণীভুক্ত করেছে যেটাকে বলা হচ্ছে যে আমরা দুর্নীতি আমাদেরকে জব্দ করে ফেলেছে, এরকম একটা অবস্থার মধ্যে। কাজেই এই অবস্থার পরিবর্তনের জন্য অবশ্যই যে সার্বিকভাবে রাষ্ট্রীয় সংস্কারে যে এজেন্ডার কথা আমরা বলছি, তার পাশাপাশি তাকে কেন্দ্র করে সেগুলোকে কেন্দ্র করে আমাদের বিশেষ করে দুদক সংস্কার এবং দুদকের সাথে সংশ্লিষ্ট যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো সংস্কারটা কতটুকু অপরিহার্য তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি, ডক্টর ইফতেখারুজ্জামান, আপনি আমাকে বলছিলেন যে আমি 3 বার পুরস্কার নিয়েছি আপনার টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতায়, আমার প্রশ্নে আপনি সেটি পাচ্ছেন আমি না। বলিনি, আপনার কথাটাকেই আমি রিপিট করেছি। আপনি আমাকে হ্যাঁ, না মানে আপনার উপলব্ধিটা হচ্ছে আমার প্রশ্নে আপনি সেটা উপস্থিত, মানে সেটার সত্যতা পাচ্ছেন না। ঠিক এমনি ভাবে আমি যদি বলি যে ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে যেভাবে করে আমি চিনি, একটা প্রতিষ্ঠানকে আপনি দীর্ঘদিন ধরে রেখেছেন এবং বাংলাদেশ যাতে করে দুর্নীতি মুক্ত হয় সেই জন্য প্রতিনিয়ত তাকে জবাবদিহিতার মধ্যে রাখার চেষ্টা করেছেন। সেগুলি সরকার, সে যে সরকারই থাকুক, তারা শুনুক বা না শুনুক, আপনার যে ইডিওলজি, আপনার যে ডেডিকেশন, এতে কোনো ঘাটতি কোনোদিন দেখিনি। কিন্তু আজকে যখন আপনি প্রধান উপদেষ্টা, কেমন করে তিনি যখন একটা সফরে যান, এত কোটি টাকা ব্যয় করতে পারেন, এত দামের হোটেলে থাকতে পারেন, সেই অবজারভেশন গুলো, সেই মানে রিপোর্ট গুলো আপনারা দেন না। কেমন করে সুইচ ব্যাংকে গত 10 মাসে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ 33% বাড়ে, সেটার হিসাব যখন আপনারা চান না, তখন মনে প্রশ্ন আসে না সংকটটি কোথায়? দুর্নীতি কি মানে যারা দুর্নীতি নজরদারি করে তাদের মধ্যেও প্রসারিত হলো? না, শুনেন, আপনি যেটা আপনার প্রথম পয়েন্টটা যেটা বলেন, অধ্যাপক ইউনূস এবং তার ডেলিগেশন লন্ডনে গিয়ে কোন হোটেলে থেকেছে, কত টাকা ব্যয় করেছে, সেটা সম্পর্কে আপনার গণমাধ্যমে একজন কর্মী হিসেবে আপনার কাছে কিছু তথ্য থাকতে পারে, কিন্তু আমার কাছে তো সেই তথ্য নেই। তার উপর সেটা না থাকলে আমি কিসের উপর ভিত্তি করে আমি কথা বলবো? হ্যাঁ, ঠিক আছে, আমার তো কতগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আছে, আই নিড ফ্যাক্টস এন্ড ডাটা, তার উপর ভিত্তি করে আমি কথা বলবো। সেকেন্ডলি, আপনি যে সুইস ব্যাংকের কথা বলেন, আমি সুইস ব্যাংকের বিষয়ে প্রতিবাদ করার তো বিষয় না। সুইস ব্যাংকের সম্পর্কে আমরা ইতিমধ্যে যে মন্তব্যটা করেছি আপনাকে বলি। আপনি যেহেতু বলছেন যে গত 1 বছরে 33% বেড়ে গেছে, সেটা অবশ্যই এটা বেড়েছে এবং এটা উদ্বেগের বিষয়। আমাকে বলতে দিবেন আপনি, শুনেন। এখন এই যে আপনি যাদের টাকার কথা বলছেন এই সুইস ব্যাংকে এখন জমা হয়েছে, আপনার কিন্তু খেয়াল করতে হবে সুইস ব্যাংক যে তথ্যটা দিয়েছে সেই তথ্যের শতভাগ দুর্নীতি বা পাচারকৃত অর্থ সেটা বলার কোনো সুযোগ নেই। এটার একটা বড় অংশ পাচারকৃত হওয়ার সম্ভাবনা খুবই প্রকট, সেটা অবশ্যই, কিন্তু একটা বাকি অংশ কিন্তু অনেক আপনার মতো নাগরিক যারা বিদেশে কর্মরত আছেন তাদের অর্থ অনেকেই নিরাপদ মনে করে সুইস ব্যাংকে রাখে। এছাড়া দেশের মধ্যে থেকে যে আমাদের এবং যে অর্থের কথা বলা হয়েছে সুইস ব্যাংকে এবং যেটা প্রতি বছর বলা হয়, সেখানে কিন্তু ব্যক্তি তথ্য না, ব্যাংকিং সিস্টেমের তথ্য যায়। অর্থাৎ আমাদের দেশের সাথে ইন্টারন্যাশনাল ব্যাংকিং বিজনেসের যে ট্রানজেকশন গুলো হয় সেগুলো সুইস ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয় অনেক ক্ষেত্রে। সেই লেনদেনের অর্থ কিন্তু এখানে আছে। কাজে আমাদেরকে একটু না বুঝে চট করে কনক্লুশন আসাটা খুব কঠিন। তারপর আমি কিন্তু যেটা বলছি আপনাকে, প্লিজ লেট মি ফিনিশ। তারপর কথাটা হচ্ছে যে যারা অর্থ, আমি ইতিমধ্যে বলেছি, এর মধ্যে একটা সিংহভাগ অবৈধ হতে পারে, ওই ইলিসিট ট্রান্সফার অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেক্ষেত্রে কেন বেড়েছে আপনাকে মনে রাখতে হবে এই কোন সময়টা, সেটা হচ্ছে যে 2024 পুরো সময়টা কিন্তু অত্যন্ত উত্তাল একটা সময় ছিল বাংলাদেশে, ঠিক আছে, পুরো বছরটা। যার ফলে যাদের কাছে অর্থ আছে তারা অবশ্যই যৌক্তিকভাবে তাদের বিবেচনায়, আমি আমাদের বিবেচনায় বলছি না, তাদের বিবেচনায় যেটা সবসময় হয়, পলিটিক্যাল ইনস্টেবিলিটি যখন থাকে তখন যেখানে অর্থ রাখা
নিরাপদ মনে করে সেখানে তারা অর্থ প্রেরণ করে। এই ঘটনাটা এটা হয়ে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু এটার পক্ষে বিপক্ষে বলছি না। আমি যেটা বলছি, এটার একটা বড় অংশ অবশ্যই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে এবং বাকিটা বৈধ লেনদেনের মাধ্যমে হয়ে থাকতে পারে। কাজে যে বিষয়টা এখানে এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে পুরো যে কর্তৃত্ববাদের মেয়াদ এবং তার আগের মেয়াদ থেকে শুরু করে দীর্ঘদিন যাবত আমরা যে জিনিস চেয়ে আসছি এইগুলোকে প্রতিরোধ করার জন্য, সেটা কিন্তু কোনো সরকারই করে নাই, বর্তমান সরকার এখন পর্যন্ত করে নাই। সেটা হচ্ছে যে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলে যেটা আছে, যেটার অংশীদার যদি বাংলাদেশ হতে পারতো, তাহলে কিন্তু এই যে আপনি প্রশ্নটা তুলেছেন, কার কত টাকা কয় তারিখে কয়টার সময় কি প্রক্রিয়া সেখানে গেছে, সেই জিনিসটা কিন্তু আমার কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানতে পারতো। এই সুযোগগুলো নেয় নাই বাংলাদেশে, বিকজ এগুলার সুযোগ না থাকলে যারা সুবিধাটা পায় তারাই কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত। এইটা হচ্ছে মূল সমস্যা। এই বিষয়গুলি তো আমরা তুলে ধরার চেষ্টা করি। রাইট। এখানে একজন একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটা আপনার জন্য তুলে ধরতে চাই। শহীদুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে বিগত সরকার প্রতি বছরের $16 বিলিয়ন পাচার করেছে। এই 11 মাসে আমাদের রিজার্ভ তাহলে কেন বাড়লো না? তাহলে কি বর্তমান উপদেষ্টারা বাংলাদেশের অর্থ পাচার করছে? মানে আর $11 বিলিয়ন যদি পাচার করে থাকে, তাহলে কাজ যত উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো কি দিয়ে হয়েছে? বাংলাদেশের আগে $11 বিলিয়ন, এটা তো কোনো কথা হলো না। তারপরে আমরা উন্নয়ন কর্মকাণ্ডের নামে যা ঘটতে দেখছি সেটা তো আমাদের মানে আপাতমস্তক ঋণের মাধ্যমে ঘটেছে, সেটা তো ভুললে চলবে না। কিন্তু মূল বিষয়টা এটা তো অস্বীকার করার উপায় নাই যে আমাদের দেশ থেকে গড়ে, এবং সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সম্পূর্ণ মানে নির্ভরযোগ্য তথ্য, এবং এটা কিন্তু খুব কনজারভেটিভ এস্টিমেট। আমি রিপিট করছি, আপনি এর আগে অর্থ পাচার হয় না সেটা কিন্তু বলতে পারবে না কেউ। গত 15 বছরের আগে, এই 15 বছরের অর্থ পাচারের সমস্যাটা শুধুমাত্র এই গত 15 বছরে, এটা কিন্তু কেউ, আমি অন্তত বলছি না। এবং তার দৃষ্টান্ত তো পুরো দেশবাসী জানে, আপনার শ্রোতারা জানে। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত এসছে, এই একটা মাত্র দৃষ্টান্ত আছে, সেটা হচ্ছে যে বিএনপি সরকারের সময় পাচারকৃত অর্থ। এটা তো সবাই জানে। কাজে পাচার করার বিষয়টা কিন্তু আওয়ামী লীগের মনোপলি বা বিএনপির মনোপলি, এই কথাটা কিন্তু আমি বলছি না অন্তত, ঠিক আছে? এবং সেই ডায়নামিক্সটার উভয় দলের মধ্যে কিন্তু এক ধরনের অন্য সকল ইস্যুতে ঐক্যমত না থাকলেও এই বিষয়ে এক ঐক্যমত আছে যে আমরা ক্ষমতায় থাকলে ক্ষমতা অপব্যবহার করবো, দুর্নীতি করবো। এই ঐক্যমতটা আছে কিন্তু।